40তম পর্ব। অক্ষয় চলিয়া যাইবা মাত্র যোগেন্দ্র দোতলায় উঠিয়া গেল। দেখিল উপরের বসিবার ঘরে হেমনলিনীকে কাছে বসাইয়া অন্নদাবাবু গল্প করিতেছেন। যোগেন্দ্রকে দেখিয়া অন্নদাবাবু একটু লজ্জিত হইলেন। আজ চায়ের টেবিলে তাহার স্বাভাবিক শান্ত ভাব নষ্ট হইয়া হঠাৎ তাহার রোষ প্রকাশিত হইয়াছিল। ইহাতেও তাহার মনে মনে ক্ষোভ ছিল। তাই তাড়াতাড়ি বিশেষ সমাদরের স্বরে কহিলেন, এসো যোগেন্দ্র, বসো। যোগেন্দ্র কহিল, বাবা, তোমরা যে কোনোখানে বাহির হওয়া একেবারেই ছাড়িয়া দিয়াছ। দুজনে দিনরাত্রি ঘরে বসিয়া থাকা কি ভালো? অন্নদাবাবু কহিলেন, ওই শোনো, আমরা তো চিরকাল এইরকম কোণে বসিয়াই কাটাইয়া দিয়াছি। হেমকে তো কোথাও বাহির করিতে হইলে মাথা খোঁড়াখুঁড়ি করিতে হইত। হেম কহিল, কেন বাবা, আমার দোষ দাও? তুমি কোথায় আমাকে লইয়া যাইতে চাও, চলো না। হেমনলিনী আপনার প্রকৃতির বিরুদ্ধে গিয়াও সবলে প্রমাণ করিতে চায় যে সে মনের মধ্যে একটা শোক চাপিয়া ধরিয়া ঘরের মাটি আঁকড়াইয়া পড়িয়া নাই। তাহার চারিদিকে যেখানে যাহা কিছু হইতেছে সব বিষয়ই যেন তাহার ঔৎসুক্য অত্যন্ত সজীব হইয়া আছে। যোগেন্দ্র কহিল, বাবা, কাল একটা মিটিং আছে, সেখানে হেমকে লইয়া চলো না। অন্নদাবাবু জানিতেন মিটিংয়ের ভিড়ের মধ্যে প্রবেশ করিতে হেমনলিনী চিরদিনই একান্ত অনিচ্ছা ও সংকোচ অনুভব করে। তাই তিনি কিছু না বলিয়া একবার হেমের মুখের দিকে চাহিলেন। হেম হঠাৎ একটা অস্বাভাবিক উৎসাহ প্রকাশ করিয়া কহিল, মিটিং? সেখানে কে বক্তৃতা দিবে দাদা? যোগেন্দ্র কহিল, নলিনাক্ষ ডাক্তার। অন্নদাবাবু কহিলেন, নলিনাক্ষ? যোগেন্দ্র কহিল, ভারী চমৎকার বলিতে পারেন। তাছাড়া লোকটার জীবনের ইতিহাস শুনিলে আশ্চর্য হইয়া যাইতে হয়। এমন ত্যাগ স্বীকার, এমন দৃঢ়তা, এরকম মানুষের মতো মানুষ পাওয়া দুর্লভ। আর ঘন্টা দুই আগে একটা অস্পষ্ট জনশ্রুতি ছাড়া নলিনাক্ষ সম্বন্ধে যোগেন্দ্র কিছুই জানিত না। হেম একটা আগ্রহ দেখাইয়া কহিল, বেশ তো বাবা, চলো না, তাহার বক্তৃতা শুনিতে যাইব। হেমনলিনীর এইরূপ উৎসাহের ভাবটাকে অন্নদাবাবু সম্পূর্ণ বিশ্বাস করিলেন না। তথাপি তিনি মনে মনে একটু খুশি হইলেন। তিনি ভাবিলেন, হেম যদি জোর করিয়াও এইরূপ মেলামেশা যাওয়া আসা করিতে থাকে, তাহা হইলে শীঘ্র উহার মন সুস্থ হইবে। মানুষের সহবাসী মানুষের সর্বপ্রকার মনোবৈকল্যের প্রধান ঔষধ। তিনি কহিলেন, তা বেশ তো যোগেন্দ্র, কাল যথাসময় আমাদের মিটিংয়ে লইয়া যাইও। কিন্তু নলিনাক্ষ সম্বন্ধে কি জানো বলো তো? অনেক লোকে তো অনেক কথা কয়। যে অনেক লোকে অনেক কথা বলিয়া থাকে, প্রথমত যোগেন্দ্র তাহাদিগকে খুব একচোট গালি দিয়া লইল। বলিল, ধর্ম লইয়া যাহারা ভরং করে তাহারা মনে করে কথায় কথায় পরের প্রতি অবিচার ও পরনিন্দা করিবার জন্য তাহারা ভগবানের স্বাক্ষরিত দলিল লইয়া জন্মগ্রহণ করিয়াছে। ধর্ম ব্যবসায়ীদের মতো এত বড় সংকীর্ণ চিত্ত বিশ্ব নিন্দুক আর জগতে নাই। বলিতে বলিতে যোগেন্দ্র অত্যন্ত উত্তেজিত হইয়া উঠিল। অন্নদাবাবু যোগেন্দ্রকে ঠান্ডা করিবার জন্য বারবার বলিতে লাগিলেন, সে কথা ঠিক, সে কথা ঠিক। পরের দোষ ত্রুটি লইয়া কেবলই আলোচনা করিতে থাকিলে মন ছোট হইয়া যায়, স্বভাব সন্দিগ্ধ হইয়া ওঠে, হৃদয়ের সরসতা থাকে না। যোগেন্দ্র কহিল, বাবা, তুমি কি আমাকে লক্ষ্য করিয়া বলিতেছ? কিন্তু ধার্মিকের মতো আমার স্বভাব নয়। আমি মন্দ বলিতেও জানি, ভালো বলিতেও জানি, এবং মুখের উপরে স্পষ্ট করিয়া বলিয়া হাতে হাতেই সব কথা চুকাইয়া ফেলি। অন্নদাবাবু ব্যস্ত হইয়া কহিলেন, যোগেন, তুমি কি পাগল হইয়াছ? তোমাকে লক্ষ্য করিয়া বলিব কেন? আমি কি তোমাকে চিনি না? তখন ভুরি ভুরি প্রশংসাবাদের দ্বারা পরিপূর্ণ করিয়া যোগেন্দ্র নলিনাক্ষের বৃত্তান্ত বিবরিত করিল। কহিল, মাতাকে সুখী করিবার জন্য নলিনাক্ষ আচার সম্বন্ধে সংযত হইয়া কাশীতে বাস করিতেছে। এই জন্যই বাবা, তুমি যাহাদিগকে অনেক লোক বলো তাহারা অনেক কথা বলিতেছে, কিন্তু আমি তো এজন্য নলিনাক্ষকে ভালোই বলি। হেম, তুমি কি বলো? হেমনলিনী কহিল, আমিও তো তাই বলি।
যোগেন্দ্র কহিল, হেম যে ভালোই বলিবে তাহা আমি নিশ্চয়ই জানিতাম। বাবাকে সুখী করিবার জন্য হেম একটা কিছু ত্যাগ স্বীকার করিবার উপলক্ষ পাইলে যেন বাঁচে, তাহা আমি বেশ বুঝিতে পারি। অন্নদাবাবু স্নেহ কোমল হাস্যে হেমের মুখের দিকে চাহিলেন। হেমনলিনী লজ্জায় রক্তিম মুখখানি নত করিল। ইতি নৌকাডুবি উপন্যাসের 40তম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।